দূরপাল্লায় 40, মহানগরে 45 পয়সা বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া 60 পয়সা বৃদ্ধি। ধর্মঘট প্রত্যাহার, এখনো দাবিতে অটল ট্রাক মালিকরা। প্রবাসীদের সেবাদানে কূটনীতিকদের আন্তরিক হতে আহ্বান প্রধানমন্ত্রী। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সম্প্রসারিত অংশের উদ্বোধন। অবস্থার উন্নতিতে বাসায় ফিরলেন খালেদা জিয়া। সরকার পতনেই গণতন্ত্রের মুক্তি দেখছে বিএনপি। মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত। বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টায় আটক সাদের 3 দিনের রিমান্ড। প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, শীর্ষ ব্যবসায়ীদের উদ্বেগ। পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর নয়, আপিল বিভাগের নির্দেশনা। পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ। গ্রুপ 2 এর অপরাজিত চ্যাম্পিয়ন পাকিস্তান, 72 রানে স্কটল্যান্ডের হার। আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড, ভারতের বিদায়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সালেজুর চৌধুরী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। আরেক দফা বাড়ল ডিজেল চালিত বাসের ভাড়া। ডিজেলের দাম বাড়ায় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে 40 পয়সা এবং মহানগরীতে 45 পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানায় বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, সিএনজি চালিত বাস বা মিনি বাসের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে। ধর্মঘট প্রত্যাহার করে এখন থেকে চলছে গণপরিবহন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। বুধবার ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকেই ডিজেল চালিত গণপরিবহনে ভাড়া বাড়ানোর দাবিতে দেশ জুড়ে ধর্মঘটে নামে বাস, ট্রাক এবং নৌ পরিবহন মালিকরা, যার ফলে অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এমন বাস্তবতায় রবিবার সকালে বিআরটিএ কার্যালয়ে চেয়ারম্যানদের সাথে বৈঠকে বসে সড়ক পরিবহন মালিক সমিতি। দফায় দফায় বৈঠক শেষে 7 ঘন্টা পর ভাড়া বৃদ্ধি নিয়ে ঐক্যমতে পৌঁছায় বিআরটিএ এবং সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লা বাস মিনিবাসে ভাড়া বাড়ছে করে 27 ভাগ, আর মহানগর এলাকায় 26.50 ভাগ। সেক্ষেত্রে দূরপাল্লার প্রতি কিলোমিটার 1 টাকা 80 পয়সা এবং সিটি এলাকায় 2 টাকা 15 পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া 7 থেকে বেড়ে 10 টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে 5 টাকা থেকে বেড়ে 8 টাকার প্রস্তাব করা হয়েছে। সিএনজি চালিত কোনো বাসে ভাড়া বাড়বে না এবং সিএনজি চালিত যেসব পরিবহন ধর্মঘটের রাস্তায় নামেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি চালিত যেসব বাস সেই ক্ষেত্রে 1 টাকাও বাড়াতে পারবে না, 1 পয়সাও বাড়াতে পারবে না। অবশ্যই ব্যবস্থা নেবে। তারা তো যেহেতু সিএনজির মূল্য বাড়ে নাই, গ্যাসের মূল্য বাড়ে নাই, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। রবিবার থেকে ধর্মঘট প্রত্যাহার এবং সকল পরিবহন রাস্তায় নামানোর আহ্বান জানান সড়ক পরিবহন মালিক সমিতি। আমি সারা দেশের গণপরিবহন মালিকদেরকে, বিশেষ করে বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশের স্বাভাবিক অবস্থা যেন হয়, যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়, সব জেলা থেকে যেন বাস চলাচল করা শুরু করে। যে ভাড়ার কথা বলা হইল সে ভাড়া আগামীকালকের মধ্যে গেজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়, এর থেকে যেন অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা না হয়। ডিজেলের দাম কমলে ভাড়া কমানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর দেননি পরিবহন মালিক সমিতির এই নেতা। শৃঙ্খলা আরো বেশি আমরা আনতে পারব। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাসের পর লঞ্চের ভাড়া বাড়ানো হলো। সারা দেশে সব লঞ্চের ভাড়া 35% বাড়ছে। সে হিসেবে কিলোমিটার প্রতি 60 পয়সা করে ভাড়া বাড়বে। রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে লঞ্চ চলাচল করবে। আমরা প্রায় 8 বছর পরে এই ভাড়া সমন্বয়ের বিষয়টা সরকারিভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 1 টাকা 70 পয়সাকে আমরা 60 পয়সা বাড়িয়ে প্রথম 100 কিলোমিটারের জন্য আমরা 2 টাকা 30 পয়সা করছি, আর পরবর্তী 100 কিলোমিটার সেই হিসাবে আনুপাতিক হারে 1 টাকা 40 পয়সা থেকে 2 টাকা হয়। আর সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ভাড়া, সর্বনিম্ন জনপ্রতি ভাড়া হবে 18 টাকা ছিল আগে, সেই হিসাবে 30 টাকা হচ্ছে।
এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবসে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষ ও স্কুল শিক্ষার্থীদের। সময় মতো গাড়ি না পাওয়ায় রাস্তায় অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। রাজধানী সহ সারা দেশে চিত্রই ছিল এক। নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত। ছোট দুই বোনকে স্কুলে দিতে সকাল থেকে রাজধানীর মিরপুর কালশী সড়কে দাঁড়িয়ে রাশেদুল ইসলাম। পরিবহন ধর্মঘটের কারণে রাস্তায় বাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন তিনি। স্কুলের সময় ঘনানোর সাথে সাথে যাতায়াতের মাধ্যম খুঁজতে ব্যস্ততাও বাড়ে তার। ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি অটোরিকশা যেটাই দেখছেন ছুটছেন সেদিকেই। স্কুল টাইম হয়ে গেছে কিন্তু এখন তো গাড়িতে সম্ভব হচ্ছে না যাওয়া। রাশেদুলের মতো সকাল থেকে নিজ নিজ গন্তব্যে যেতে গণপরিবহনের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। গণপরিবহন না পেয়ে অনেকে আবার যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ছোট ছোট ট্রাক ও পিকআপকে। 20 টাকার ভাড়া 150 টাকা দিয়ে যাইতে হইতেছে, 100 টাকা দিয়ে যাইতে হইতেছে। তেলের দাম বাড়ছে, এর জন্য আমাদের ভোগান্তি করতেছে কেন? ওখানে দাঁড়িয়েছি, গাড়ি পাচ্ছি না, বা কিভাবে যাব এখন। সদরঘাটেও ছিল যাত্রীদের সীমাহীন ভোগান্তির চিত্র। ভোগান্তিতে পড়া এসব মানুষ বলছেন পূর্ব পরিকল্পনা ছাড়াই সরকারের তেলের মূল্য বৃদ্ধি ও এই সুযোগে বাসের ভাড়া বাড়ানোর পায়তারা করা বাস মালিক শ্রমিকদের মাঝে পিষছে সাধারণ মানুষ। 70 টাকার ভাড়া মনে হয় 500 টাকা খরচা করে আসছি কালকে সকাল 8টায়। হঠাৎ করে দাম বাড়াই দিলে এগুলো জনগণের উপর আইসা পড়ে। জনগণের পকেট থেকে বেশি টাকা বেশি অর্থ গুনতে হচ্ছে। কিভাবে মানা সম্ভব না। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রতি লিটারে 15 টাকা প্রত্যাহার করা, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার করা এবং দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো কর্তৃক পণ্য পরিবহনের ওপর টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা, এই 3 দফা দাবি মানা না হলে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, টেইলর, মিনি ট্রাক, পিকআপ ভ্যান চলবে না বলে জানিয়েছেন তারা। রবিবার তেজগাঁও ট্রাক টার্মিনালে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তুলে ধরেন বক্তারা। মালিক সমিতিতে স্পেসিফিক আপনার নাম আছে। আমরা 3 দফা দাবিতে মূলত আমাদের দুটি সংগঠন আমরা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। পণ্য পরিবহন খাতের সাথে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আমাদের সামনে কর্মবিরতি অব্যাহত রাখা ছাড়া আর কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। রোববার লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এসব আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছে। যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলি দেখা, তাদের দিকে নজর দেওয়া, এটাও যেমন দরকার। আর সেই সাথে সাথে বর্তমান যুগে আসলে আমাদের কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসিতে এটা পরিণত হয়েছে। সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ কিভাবে হবে, কিভাবে আমরা দেশকে আরো উন্নত করব, তার সাথে একটা আন্তর্জাতিক পরিধির সাথে সকলের সাথে একটা সম্মিলন ঘটানো, সেটাও একটা বিশেষ দিক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসায় ফিরেছেন। রোববার বিকেলে তিনি হাসপাতাল ছাড়েন এবং সন্ধ্যায় তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান। গত 12 অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত এপ্রিল মাসে তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত 27 এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 19 জুন তিনি বাসায় ফেরেন। এর মধ্যে করোনা টিকা নিতে খালেদা জিয়া 2 দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ বলেন, উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে তার বিভিন্ন চেক আপ এবং চিকিৎসা শেষ করে প্রায় 27 দিন পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আবারও আমি সকল দেশবাসীর কাছে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড ওনাকে পরামর্শ দিয়েছেন দেশের বাইরেও ওনার পরবর্তী চিকিৎসা গ্রহণ করার জন্য।
ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে 1975 সালের 7ই নভেম্বর স্মরণ করেছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্র ক্ষমতায় থেকে বিএনপি দিবসটি জাতীয়ভাবে পালন করলেও এবারে এই দিনে তাদের কর্মসূচি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার মাঝেই সীমাবদ্ধ ছিল। সেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এবারে 7ই নভেম্বর তাদের দলের শপথ আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর। অন্যদিকে জাসদের আলোচনা অনুষ্ঠানে দলের সভাপতি হাসানুল হক ইনু জানিয়েছেন, 7ই নভেম্বর সিপাহীরা সংবিধান সমুন্নত রেখেছিল। বিস্তারিত তহিদ শান্তের প্রতিবেদনে। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলঙ্কজনক হত্যার পর একের পর এক কু পাল্টা কুয়ের এক পর্যায়ে 7ই নভেম্বর জাসদ এবং সেনাবাহিনীর একাংশের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সেই সময়ের উপসেনাপ্রধান জিয়াউর রহমান। বিএনপি দিবসটিকে পালন করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় জাতীয়ভাবে পালন করা হলেও এবার একটি অনুষ্ঠানেই দিনের গুরুত্বকে সীমাবদ্ধ রাখেন দলের নেতারা। রবিবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এই দেশের মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবো। সিপাহী জনতা অভ্যুত্থান দিবস হিসেবে দিবসটি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। গুলিস্তানের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, 7 নভেম্বরের নায়ক কর্নেল তাহের এবং খলনায়ক জিয়াউর রহমান। বাংলাদেশে এখনো অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত এখনো চালু আছে। বাংলাদেশ কখনো সংবিধান বহির্ভূত কোনো ঘটনা দেখতে চায় না। জিয়া বা খালেদা জিয়াকে সমর্থন করা মানে অবৈধ ক্ষমতা দখল, সংবিধান লঙ্ঘন এবং সামরিক তন্ত্রকে সমর্থন করা, এই মন্তব্যও করেন জাসদ সভাপতি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান 7 নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন। গণমাধ্যমকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আরো বলেন, সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের উপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারার প্রত্যাবর্তনের ভিত্তিও রচনা করেন জিয়াউর রহমান। বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক, তারা চায় সাম্প্রদায়িক বিষ বাষ্প দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক, এগিয়ে যাওয়ানো পশ্চাৎপদতার রাজনীতি তারা আঁকড়ে ধরে আছে। আর 7ই নভেম্বর জেনারেল জিয়াউর রহমান 7ই নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। 7 নভেম্বর কোনো সেনা বিপ্লব হয়নি, বরং ওই সময়ে বহু সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, এমন দাবি করেছেন 1977 পরবর্তী ফাঁসি হওয়া সেনা সদস্যদের পরিবারের সদস্যরা। ফাঁসি নয়, তাদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে উল্লেখ করে ঘটনার বিচার চেয়েছেন তারা। জাতীয় শহীদ মিনারে এক সমাবেশ করে নিহত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের পরিবার প্রতিবাদ সভার পর বিক্ষোভ মিছিল করে তারা। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। 1977 সালের 2 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের অভিযোগ এনে সামরিক আদালতে কমপক্ষে 193 জন সশস্ত্র বাহিনীর সদস্যদের ফাঁসি কার্যকর করেন। ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে নিহত সেনা পরিবারের সদস্যরা প্রতিবাদ সভা করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। যে পরিবারগুলো এখনো জানে না ফাঁসির পর সেনা সদস্যদের লাশ কোথায় রাখা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি তাদের গুম করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন বক্তারা। সভায় যোগ দেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা। সবার দাবি একটাই, ভুলে যাওয়া একটি ইতিহাস সামনে এনে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। বিচার হয়, বিচার হবে। আপনারা এখন বেঁচে আছেন, আপনাদের প্রিয়জনের বিচার চাইছেন, আমি আশা করব এই বিচার হবে। গুম করার মতো নিষ্ঠুরতা আর কিছু হতে পারে না। শাহ জিসকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, তার পুরো ক্যাবিনেটের 80% লোক ছিল বাংলাদেশ বিরোধী রাজাকাররা। সে মাত্র 3 বছর আগে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না। এই জিয়া পুলিশ জিয়া যে মানুষকে, নিরীহ মানুষকে ক্ষমতা থাকার জন্য হত্যা করেছে, এই দাবি আছে।
সভা শেষে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর দাবি ঘটনাক্রমের বিচার না হলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ঘেরাওয়ের ঘোষণা দেন আয়োজকরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরকে হত্যার পরিকল্পনায় যুক্ত সাইফুল ইসলাম সাদে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পটিয়ার সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুনের নির্দেশে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে সে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরকে হত্যার পরিকল্পনায় যুক্ত সাইফুল ইসলাম সাদের 5 দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এ বিষয়ে শুনানি নিয়ে বিকেল 4টায় আদেশ দেন আদালত। আদালতে নেয়ার সময় উল্টাপাল্টা আচরণ করতে থাকে সাদ। আদেশে দেশের একজন ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনায় কারা ছিল সে বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা করেছে যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে বা জড়িত আছে এটা উদ্ঘাটন হওয়া দরকার। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। তাই আজকে আমরা আদালতকে সেটাই বলেছি, আদালত এটা শুনেছে এবং এটা আদেশের জন্য আছে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন, কিন্তু জামিন আবেদন নাকচ করে দেয় পরবর্তী ধার্য দিনে পুনরায় জামিন আবেদন করবেন বলে জানান তিনি। আমার জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং তদন্তকারী কর্মকর্তার রিমান্ডের 5 দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তার পরিচয় আমি ব্যক্তিগতভাবে জানি না। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে ওনার বাড়ি চট্টগ্রাম 2000। কোর্টে আমাকে ডেকে বলছে, স্যার আপনি আমার পক্ষে, আমার গার্ডিয়ান আসে নাই, আমি এই মুহূর্তে আমার কোনো গার্ডিয়ান এখানে আসে নাই, আপনি আমার পক্ষে কাজ করবেন, তাই আমি আসামির পক্ষে এঙ্গেজ হয়েছি। এর আগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভিরকে একাধিকবার হত্যা চেষ্টা করে সে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভিরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদকে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে হত্যার এ পরিকল্পনা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরকে হত্যা চেষ্টার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রোববারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। এ ঘটনার পরিকল্পনাকারীদের নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভিরকে হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে রাজধানীর ভাটারায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাভার বাস স্ট্যান্ডে সকালে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্থানীয়দের পক্ষ থেকে। এতে যোগ দেন সর্বস্তরের মানুষ। তারা বসুন্ধরা এমডির নিরাপত্তা জোরদারের দাবি জানান। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরকে একাধিকবার হত্যা চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানানো হয়। পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। যে দলেরই হোক তাদেরকে গ্রেফতার করে। একই দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সায়েম সোবহান আনভিরকে হত্যা চেষ্টার নির্দেশদাতা হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়েছে
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ব্যবসায়ী সমাজ। নগরীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। সিলেটেও মানববন্ধন কর্মসূচি হয়েছে। সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের সামনে দৈনিক কালের কণ্ঠে শুভ সংঘ এই কর্মসূচি আয়োজন করে। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও জীবন জীবিকা নির্বাহ করছে, আর এ কারণে তাদের সুনাম নষ্ট করতে একটি গোষ্ঠী বারবার ষড়যন্ত্র করছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে তারা। একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়াম সোভান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। একই দাবিতে পটুয়াখালীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পটুয়াখালী প্রেস ক্লাবে এ সভা হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচার দাবি করেন। একই দাবিতে সাতক্ষীরায় সমাবেশ করেছে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদ। সন্ধ্যায় জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনভীরকে গত শুক্রবার জুমার নামাজের সময় গুলি করে হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন উদ্যোক্তা ও শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার হওয়া প্রয়োজন, নয়তো তার প্রভাব পড়বে শিল্প ও বাণিজ্যে। বাবু কামরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। গত শুক্রবার জুমার নামাজের সময় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনভীরকে গুলি করে হত্যার পরিকল্পনা করা হয়। যদিও ওই দিনই বেলা 11:30টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানায়, শুক্রবার পবিত্র জুমার নামাজ চলাকালে সায়াম সোভান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। এমন ন্যাক্কারজনক ঘটনায় উদ্বেগ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যার চেষ্টা করা, এটা আমরা তীব্র নিন্দা করি। এর সমস্ত ব্যবসায়ী মহলের জন্য একটা উদ্বেগের কারণ। আমি আশা করি যে আক্রমণ করতে গিয়েছে তাকে ধরে এনে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি প্রদান করতে হবে, যেমন ভবিষ্যতে এরকম কেউ ধৃষ্টতা দেখাতে না পারে। বাংলাদেশি রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এটি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি যেই হোক কেন শাস্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। কৃষির পর ব্যবসা বাণিজ্যই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শীর্ষ ব্যবসায়ীরাই বেসরকারি খাতের অর্থনীতিকে সচল রেখেছেন। আবার এই বেসরকারি খাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান। কেবল বসুন্ধরা গ্রুপের 40টি প্রতিষ্ঠানে কাজের সুযোগ হয়েছে অন্তত 70,000 লোকের। শীর্ষ পর্যায়ের এমন শিল্পোদ্যোক্তার নিরাপত্তা নিশ্চিত করা না হলে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বসুন্ধরা তো প্রায় 50,000-এর উপর লোকের কর্মসংস্থান করছে, আমার মনে হয় আরো বেশি হবে। এত বড় যাদের এন্টারপ্রেনার তাদের নিরাপত্তার ব্যবস্থা আমি মনে করবো সরকারের পক্ষ থেকে জোরদার করা এবং তার সাথে সাথে এই ধরনের লোকের দৃষ্টান্ত শাস্তি দেওয়ার ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে। এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে কেবল ব্যবসায়িক ক্ষতি নয়, ব্যাহত হবে সরকারের প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, এমন মত উদ্যোক্তাদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে কোনো আসামির মৃত্যুদণ্ড যাতে কার্যকর করা না হয় সেজন্য অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন
আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই নির্দেশনা দেন। প্লাবন রহমানের রিপোর্ট। গেল সপ্তাহে এক আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যমের খবর, আপিলের চূড়ান্ত নিষ্পত্তির আগেই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 4 বছর আগে। অবশ্য সমালোচনার মধ্যে আইনমন্ত্রী বৃহস্পতিবার জানান, ফাঁসি কার্যকরের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেনি। রোববার আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন একটি মামলার কথা উল্লেখ করলে প্রধান বিচারপতি ফাঁসির মামলা নিয়ে সমালোচনার কথা উল্লেখ করেন। নির্দেশ দেন, বিচার প্রক্রিয়া শেষের আগে কোনোভাবেই যাতে আসামির ফাঁসি কার্যকর না হয়। রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত ওনারা যেন কখনো কোনো ফাঁসি কার্যকর না করে, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে করার জন্য সেই অনুযায়ী আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। কুষ্টিয়ার দৌলতপুরে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে 2004 সালের মার্চে মামলা হয়। বিচার শেষে 2009 সালের 4 ফেব্রুয়ারি 5 জনকে মৃত্যুদণ্ড দেয় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আপিল শুনানি শেষে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধেও আপিল করে আসামিরা। গত বুধবার আপিল বিভাগ একজনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। ওরা মনে করেছে কি মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরী করার জন্য, সেই জন্য তারা প্রক্রিয়া গ্রহণ করেছিল। গত বুধবারে ওকে ডেকেছে, শুকুর আলীকে ডেকেছে জেল কর্তৃপক্ষ। মহামান্য আপিল বিভাগের নিকট আমি ওটা ওনাদের নলেজে দিয়েছি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, আমি সেই অ্যাপ্লিকেশনটা এখন করলাম। এই মামলার অন্য 3 আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। পাশাপাশি তাদের কন্ডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এই মামলার সবকিছু শুনে প্রধান বিচারপতি বলেছেন, কোনো আসামিকে ফাঁসি দিতে হলে পুরো বিচারিক প্রক্রিয়া শেষ করতে হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় পিরোজপুরের পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের গুলি ও হামলার শিকার হন এই যুবলীগ নেতা। এছাড়াও আরও কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। দেশের গণমাধ্যম সঠিক পথে চলছে বলে জানিয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। তিনি জানান, দেশের উন্নয়নে অন্যান্য সকল মাধ্যমের সহযোগী হিসেবে কাজ করছে গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে শীর্ষ ব্যবসায়ীদের উপর হত্যা চেষ্টারও প্রতিবাদ জানিয়েছেন তিনি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। কেমন চলছে দেশের গণমাধ্যম, এমন প্রশ্নের উত্তরে দেশ টিভির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান জানান, সঠিক পথেই রয়েছে গণমাধ্যম। সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সহ সভাপতি নিযুক্ত হওয়া আরিফ হাসান জানান, আলোচনার মাধ্যমে যেটুকু সমস্যা রয়েছে তার সমাধান করা হবে। গণমাধ্যমের শক্তি সবসময় ছিল, সবসময় থাকবে। কে কিভাবে দেখছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানুষের ইন্টারেস্টগুলো আপনাকে বের করতে হবে, মানুষ কোনটার প্রতি আগ্রহ আছে। আরিফ হাসান রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। জীবনের যে কোনো অর্জনে পরিশ্রম আর বিনয়ের প্রয়োজন বলে মনে করেন তিনি। যত বেশি কষ্ট করবে, যত বেশি নমনীয় হবে, তত বেশি সফলতা আসবে। যে যত নত হবে সে তত উপরে উঠবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনের দিনগুলোতে দেশ টিভি সহ দেশের গণমাধ্যম এগিয়ে যাবে আরো সফলতার সাথে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে এই কাজটা ঢেলে সাজাচ্ছি। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাডকোর পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও এর বিচার দাবি করেন তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নড়াইলের চিত্রা নদীতে শেখ রাসেল জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা রোববার অনুষ্ঠিত হয়েছে। সকালে চিত্রা নদীর গোবরা মিত্র কলেজঘাট থেকে সাঁতার শুরু হয়ে শেষ হয় রূপগঞ্জ বাধাঘাটে। এ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশন সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এবারে আজকের অনুষ্ঠানের প্রথম স্থান অর্জনকারী সাঁতারু বাংলাদেশ। পারিবারিক, বৈবাহিক, সামাজিক কর্মজীবন নিয়ে মানুষের মানসিক সমস্যা বাড়ছেই। এতে ধীরে ধীরে বাড়ছে মনোরোগও। রোগী বাড়লেও বাংলাদেশ মনোরোগ চিকিৎসকের সংকট রয়েছে স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। রোববার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত লেটস টক মেন্টাল হেলথের 3য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
যে আমরা এনকারেজ করব যে সমস্যা থাকলে ইউ মাস্ট ওপেন আপ অ্যান্ড টেল ইউর প্রবলেমস অ্যান্ড ইউ উইল গেট এ সলিউশন। ইফ ইট ইজ within yourself, if you keep it within yourself, the poison tree will keep on growing and its root will go deeper and deeper. So you have to nip it in the bud. So that is the whole message. আমি এটাই বলতে চাচ্ছি। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার আর্থিক ক্ষতি পোষাতে সরকারের ঋণ দেওয়ার নীতিতে গবেষণার কোনো ভূমিকা ছিল না বলেই কাঙ্ক্ষিত ফল মেলেনি। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় এই মন্তব্য করেন গবেষকরা। তারা বলেন, নতুন কোনো নীতি গ্রহণের আগে অবশ্যই প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তাদের সমস্যা ও তাদের চ্যালেঞ্জ বিবেচনায় নিতে হবে। আর্থিক নীতি গ্রহণে সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন গবেষকরা। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি। আরো একবার স্বাগত নিউজ 24 সংবাদে। চুয়াডাঙ্গা শহরে স্কুলের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে এক কিশোরকে। নিহত 16 বছরের কিশোর মাহবুবুর রহমান আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির শিক্ষার্থী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। হত্যাকাণ্ডের কারণ বা খুনি সম্পর্কে এখনো কোনো তথ্য দিতে পারেনি পুলিশ, বলছে তদন্ত চলছে। চুয়াডাঙ্গা থেকে জামাল আক্তারের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তন্ময়ের, কিন্তু তার আগেই কে বা কারা কেড়ে নিল সম্ভাবনাময় এই প্রাণটি। চুয়াডাঙ্গার আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমি থেকে এবছরের এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে। রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলে চলছিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি, কিন্তু দুপুর 12টার দিকে স্কুল প্রাঙ্গণে বহিরাগত কিছু যুবক ধারালো অস্ত্র নিয়ে এসে তন্ময়কে এলোপাথারি কুপিয়ে চলে যায়। অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সব শিক্ষকদের সাথে করে স্কুলের অফিস কক্ষে চলে আসি। আসার পরে ছাত্রছাত্রীদের চেঁচাচেঁচিতে শোনা যায় যে একটা ছেলে রয়ে গেছে। সবাই তাৎক্ষণিক দৌড়ে যেয়ে দেখা যায় যে সেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে। তখন আমাদের সভাপতি সাহেব এবং আমাদের সহকারী শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম কম্পিউটার শিক্ষক, সে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মোহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট নিউজ 24। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 178 জন এবং মারা গেছেন 4 জন। গতকাল করোনায় একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, এ নিয়ে করোনায় মারা গেছেন 27,895 জন এবং শনাক্ত 15,71,013 জন। এদিন সুস্থ হয়েছেন 190 জন এবং এখন পর্যন্ত সুস্থ 15,34,825 জন। আর গত 24 ঘন্টায় শনাক্তের হার 1.17%। এবারে নিউজ 24 প্রবাসের খবর। সুইস পার্লামেন্টে নারী অধিবেশনে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেন জুরিখ থেকে নির্বাচিত প্রবাসী বাংলাদেশি নারী সুলতানা খান। তিনি সুইজারল্যান্ডে গত 5 বছর ধরে ভোট দেওয়ার অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও অধিবেশনে আওয়াজ তোলেন। তিনি জানান, নারীর ক্ষমতায়ন এবং নারী মুক্তি আন্দোলনে সুইস পার্লামেন্টে এই নারী অধিবেশনটি বিশ্বের সকল সংসদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অবৈধ অবস্থানকারী অভিবাসীদের বিরুদ্ধে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে 15,000-এর বেশি অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। দেশটিতে গত এক সপ্তাহে 15,399 অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির সরকার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে এই খবর দিয়েছে সৌদি গেজেট। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছে কিনা তা এখনো জানা যায়নি। জানাবো খেলার খবর, টি-20 বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 72 রানে হারিয়েছে পাকিস্তান। ফলে গ্রুপ 12-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখল বাবর আজমের দল। শারজায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও বাবর হাফিজ জুটিতে বড় স্কোরে ভিত পায় পাকিস্তানের। রিজওয়ান 15 ও ফকর 8 রানে ফেরার পর বাবর হাফিজ জুটি থেকে আসে 52 রান। 31 রানে হাফিজ ফিরলেও 66 রানে ইনিংস খেলেন বাবর। এরপর স্কটিশ বোলারদের একাই শাসন করেন মালিক। 6 ছক্কা ও 1টি চারের বিনিময়ে 18 বলে 54 রানের অপরাজিত ইনিংস খেলেন মালিক। আর তাতে স্কোরবোর্ডে 189 রান জমা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শাহিন শাহ, ইমাদ ওয়াসিমদের নিমন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে উইকেটে 6 হারিয়ে 117 রান করে স্কটল্যান্ড। এদিকে টি-20 বিশ্বকাপের অপর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সুপার 12-এ নিজেদের শেষ ম্যাচে কিউইরা জিতেছে 8 উইকেটে। ফলে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে ছিটকে গেছে ভারত। আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 19 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানরা। গুরবাজ নাইবরাও পারেননি উইকেট থিতু হতে। তবে নাজিবুল্লাহ জাদরান উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও 8 উইকেট হারিয়ে 124 রান করেন আফগানিস্তান। জবে ব্যাট করতে নেমে গাপটিল ও মিশেল ফিরলেও উইলিয়ামসন ও কনওয়ের ব্যাটে ভর করে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর ও তার বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv-তে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।